হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকালে খুব ভালো আছো, খুব সুন্দর মন দিয়ে পড়াশোনা করছো। চলে এসেছি অন্য একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা জেনেটিক্সে পড়বো, জেনেটিক্সের এক সংকর জনন যেটা বলবো, অর্থাৎ মেন্ডেল যে জেনেটিক্স সংক্রান্ত, বংশগতি সংক্রান্ত, হেরিডিটি সংক্রান্ত যে সূত্রগুলো দিয়েছিল, ল অফ হেরিডিটি, তার যে প্রথম যেটা অর্থাৎ এক সংকর জনন যেটা, সেটা আমরা আজকে পড়বো। মোনো হাইব্রিড ক্রস পড়বো। কি মোনো হাইব্রিড ক্রস, এক সংকর জনন। আচ্ছা, এক সংকর জননে ঢোকার আগে আমরা একটু কিছু জিনিস জেনে নিই। আমরা সকলেই জানি যে মেন্ডেল মটর গাছ নিয়ে তার কাজ সম্পন্ন করেছিল, তাই তো? মটর গাছ নিয়ে তার যে এক্সপেরিমেন্টগুলো ছিল চালিয়ে নিয়েছিল, এবং 1864 খ্রিস্টাব্দে তার যে এক্সপেরিমেন্টের রেজাল্ট তিনি সেটা প্রকাশ করেছিলেন, এবং তার নাম কী ছিল? এক্সপেরিমেন্ট অফ প্ল্যান্ট হাইব্রিডাইজেশন, তাই তো? এক্সপেরিমেন্ট অফ প্ল্যান্ট হাইব্রিডাইজেশন, যেটা 1864 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ব্রুনারে। এবার তিনি সেই তার যে এক্সপেরিমেন্ট সেটা চালানোর সময় তিনি মেন্ডেল গাছকে চুজ করেছিলেন। তার অনেকগুলো কারণ করেছিলাম, তার মধ্যে অন্য একটা কারণ ছিল কি, মেন্ডেল গাছের মধ্যে না বিপরীত 7 জোড়া বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। আশা করি মনে আছে সবার বিপরীত 7 জোড়া বৈশিষ্ট্য কী ছিল? তো মেন্ডেল যে 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিল, সেই 7 জোড়া বৈশিষ্ট্যগুলি আশা করি সকলের মনে আছে। প্রথমটা কী ছিল? কাণ্ডের দৈর্ঘ্য। কাণ্ডের দৈর্ঘ্য বেটে হতে পারে, লম্বা হতে পারে। তারপরে ছিল ফুলের কালার বেগুনি হতে পারে, সাদা হতে পারে। এরপরে ছিল ফুলের অবস্থান কাকটিক হতে পারে বা ফুলের অবস্থান শীর্ষস্থ বা অগ্রস্থ হতে পারে। এরপরে ছিল বীজের আকার গোলাকার হতে পারে বা কুঞ্চিত হতে পারে। বীজের কালার ছিল, বীজের কালার হলুদ হতে পারে বা সবুজ হতে পারে। ফলের কালার ছিল, ফলের কালার সবুজ হতে পারে বা হলুদ হতে পারে। ফলের যে পরিপুষ্টতা, আকার বলতে পারি, ফলের আকার সেটা পরিপুষ্ট ছিল। কোনোগুলো আবার কী হতো না, খাদযুক্ত হতো, তাই তো? এই হলো মোটামুটি আমাদের 7 জোড়া বিপরীত ক্যারেক্টার। এবার তার মধ্যে কালার সংক্রান্ত কয়টা ছিল? কালার সংক্রান্ত 3টা ছিল, ফুলের কালার, ফলের কালার, বীজের কালার। আকার সংক্রান্ত কয়টা ছিল? 2টা ছিল, ফলের আকার, বীজের আকার, তাই তো? এবার তাহলে কয়টা হলো? 5টা। একটা ছিল কাণ্ডের দৈর্ঘ্য, লম্বা বা বেটে, আর একটা ছিল কি? আরেকটা ছিল না ফুলের অবস্থান, কাক্ষিক বা অগ্রস্থ। এই হলো 7 জোড়া ক্যারেক্টার। তো তার মধ্যে মেন্ডেল কী করেছিলেন? এক সংকর জনন যেটা, সেই পরীক্ষাটা মেন্ডেল একটা ক্যারেক্টার নিয়ে করেছিল। কয়টা? না, একটা। টোটাল 7 জোড়া ক্যারেক্টার ছিল, তার মধ্যে যখন একটা ক্যারেক্টার নিয়ে সেই এক্সপেরিমেন্টটা করা হবে বা সেই সংকরটা করা হবে, তাকে আমরা বলবো এক সংকর জনন, তাই তো? তার আগে আমরা জেনে নিই সংকরায়ন কাকে বলে। এক সংকর জনন তো জানবো, তার আগে আমরা জানবো সংকরায়ন কাকে বলে বা হাইব্রিডাইজেশন কাকে বলে। হাইব্রিডাইজেশন বলতে বোঝায় সাধারণত কোনো একটা ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারের সঙ্গে অন্য বিপরীত টাইপের কোনো একটা ক্যারেক্টারের যে মিলন, তাকে আমরা কী বলবো না, হাইব্রিডাইজেশন। আচ্ছা, তার আগে ক্যারেক্টার কি? ক্যারেক্টার বা চারিত্রিক বৈশিষ্ট্য কি? আমরা জানি জিন কাকে বলে না, বংশগতির গঠনগত কার্যগত এককে জিন বলে, তাই তো? জিন অবস্থান করে কোথায় না, ক্রোমোজোমে। অর্থাৎ এটা যদি ক্রোমোজোম হয়, ক্রোমোজোমে একটা নির্দিষ্ট অঞ্চলে, ক্রোমোজোমে কী থাকে? অসংখ্য ডিএনএ আরএনএ থাকে, তাই তো? ডিএনএ আছে। এবার ডিএনএর মধ্যে কী আছে না, জিন আছে। ডিএনএর মধ্যে একটা নির্দিষ্ট অঞ্চলে কী আছে? জিন আছে। আচ্ছা, জিন কথাটি সর্বপ্রথম কে আবিষ্কার করে জানা আছে? জন সিমস। কত খ্রিস্টাব্দে? 1909 খ্রিস্টাব্দে সর্বপ্রথম জিন আবিষ্কার করে। কিন্তু তার আগে অলরেডি মেন্ডেল কিন্তু এই জিনকে নিয়ে কাজ করেছিলেন, কিন্তু মেন্ডেল তার নামটা জিন ব্যবহার করেননি, বা তখনও জিন, এটা যে জিন সেই সম্পর্কে তার আইডিয়া ছিল না। তিনি এটাকে ফ্যাক্টর হিসেবে গণনা করেছিলেন, মনে করেছিলেন আর কি। এটাকে ফ্যাক্টর বা বৈশিষ্ট্য, তাই তো? এটাকে তিনি বৈশিষ্ট্য হিসেবে ধরে নিয়েছিলেন। পরবর্তী খ্রিস্টাব্দে সেই বৈশিষ্ট্যটাই খ্রিস্টাব্দে জন সিমস এই যেটা ফ্যাক্টর বলেছিলেন মেন্ডেল, সেটাকে তিনি জিন হিসাবে অবহিত করেন। আচ্ছা, সো তাহলে কী হলো? ক্রোমোজোমের মধ্যে আছে ডিএনএ, ডিএনএর মধ্যে আছে জিন, আর এই জিনের মধ্যেই থাকে নানা রকম চারিত্রিক বৈশিষ্ট্য। চারিত্রিক বৈশিষ্ট্য বলে তার কালার কী হবে, তার গায়ের কালার কী হবে, তার চুলের কালার কী হবে, তার বাহ্যিক অ্যাপিয়ারেন্স কেমন হবে, এগুলো সব নির্ধারণ করবে কে না, জিন। এবার আমরা কী করবো? একটা উদ্ভিদ বা একটা প্রাণী আছে, তাই তো? এবার তার একটা নির্দিষ্ট ক্যারেক্টার আছে, বাহ্যিক চরিত্র আছে। এবার তার সাপেক্ষে অন্য একটা বিপরীত একটা ক্যারেক্টারকে যখন আমরা মিলন করাবো, তাকে আমরা কি বলবো না, হাইব্রিডাইজেশন বা সংকরায়ন বলবো। অর্থাৎ ধরে নিলাম সাদা কালারের, হোয়াইট কালারের কোনো পুরুষের সাথে ব্ল্যাক কালারের কোনো মহিলার মিলন করা হলো। এর ফলে কী হবে? এর ফলে তাদের সন্তান তৈরি হবে, তাই তো? এবার এই সন্তানটা কেমন হবে? এই কেমন হবে, এটাই আমরা জানবো মেন্ডেলের যে এক্সপেরিমেন্ট, সেখান থেকে আমরা জানবো এটা কেমন হবে। এইখানে যে বৈশিষ্ট্যটা প্রকাশ হবে, এটাকে আমরা বলবো F1 জেনারেশন। কী বলবো? F1। এগুলোকে আমরা কী বলবো? পি, তাই তো? প্যারেন্টাল জেনারেশন, মানে যাদের মধ্যে ক্রস করা হচ্ছে তাকে আমরা বলবো প্যারেন্টাল জেনারেশন। আর তাদের যে প্রথম সন্তান, সেই জেনারেশনটাকে আমরা বলবো F1 জেনারেশন। এই F1 জেনারেশনে যে ক্যারেক্টারটা প্রকাশ পাবে, তাকে আমরা বলবো কি? ফোকট গুণ। কি বলবো? ফোকট গুণ, প্রকট বা ডমিনেন্ট, প্রকট বা ডমিনেন্ট। যেটা প্রকাশ পাচ্ছে সেটা প্রকট বা ডমিনেন্ট, আর যেটা প্রকাশ পাচ্ছে না, যেটা বাধাপ্রাপ্ত হচ্ছে, তাকে আমরা কি বলবো না, প্রচ্ছন্ন বা রিসেসিভ ক্যারেক্টার।
সো এই হলো সংকরায়ন। সংকরায়ন কি না, দুটি বিপরীত বিপরীত ক্যারেক্টার বিশিষ্ট জীবের মধ্যে কী করবো, তাদের মিলন ঘটাবো। মিলন ঘটানোর ফলে তাদের যে অপত্য তৈরি হবে, তাদের মধ্যে একটা আলাদা চরিত্র আসবে। সেটা হতে পারে মায়ের চরিত্র প্রকাশ হতে পারে, বাবার চরিত্র প্রকাশ হতে পারে, অথবা আলাদাই কোনো একটা চরিত্র প্রকাশ হতে পারে। অর্থাৎ A1 জেনারেশনে যেই চরিত্রটা প্রকাশ পাবে তাকে আমরা কি বলবো না প্রকট বৈশিষ্ট্য, আর যেটা প্রকাশ পাবে না তাকে আমরা বলবো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। সো হাইব্রিডাইজেশন কাকে বলে এই সম্পর্কে আমরা হালকা করে জেনে নিলাম, তাই তো। এবার মেন্ডেল কী করেছিলেন, মেন্ডেল এক প্রকারের বৈশিষ্ট্যকে নিয়ে বিপরীত অন্য এক প্রকারের বৈশিষ্ট্যের সাথে ক্রস করেছিলেন বা মিলন ঘটিয়েছিলেন। সেটাকে বলা হয় মনো হাইব্রিড ক্রস বা এক সংকর জনন। এক সংকর জনন কাকে বলবো, যখন একটিমাত্র বিপরীত বৈশিষ্ট্যযুক্ত বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে কি করব, সংকরায়ন করব, তখন আমরা তাকে কি বলবো না এক সংকর জনন। অর্থাৎ দুইটা জীব নিলাম, দুইটা জীব মধ্যে একটা মেল একটা ফিমেল, তাদের মধ্যে সংকরায়ন করবো, কিন্তু সেখানে কি থাকবে না বৈশিষ্ট্য একটা থাকবে, একটা বৈশিষ্ট্য সাপেক্ষে আমরা যে ক্রসটা করবো তাকে আমরা কি বলবো না এক সংকর জনন। মেন্ডেলের যেটা কাজ করেছিলাম, যদি মটর গাছ নিয়ে বলি, মটর গাছের জন্য মেন্ডেল কাণ্ডের দৈর্ঘ্যকে বেছে নিয়েছিলেন। কোনটা, কাণ্ডের দৈর্ঘ্য। আমরা জানি কাণ্ডের দৈর্ঘ্য কি হতে পারে, লম্বা হতে পারে বা বেটে হতে পারে, তাই তো, লম্বা বা বেটে, লম্বা বা বেটে। আচ্ছা, আমরা এর আগে হোমোজাইগাস কন্ডিশন কি, হেটেরোজাইগাস কন্ডিশন কি, জেনোটাইপ কি, ফেনোটাইপ কি জানি, তাই তো। জেনোটাইপ কি না, কোনো চারিত্রিক বৈশিষ্ট্যের আভ্যন্তরীণ প্রকাশ, সেটা হলো জেনোটাইপ। আর যেটা বাহ্যিক প্রকাশ সেটাকে আমরা কি বলবো না ফেনোটাইপ। আর প্রত্যেকটা বৈশিষ্ট্য কী থাকে না, দুইটা বিপরীতধর্মী অ্যালিল থাকে, তাই তো, মানে একই জিনের বিপরীত রূপ, তাকে আমরা কি বলবো না অ্যালিল বলবো। অর্থাৎ লম্বা, এই লম্বা ক্যারেক্টারের জন্য দায়ীকে না দুইটা অ্যালিল আছে, দুইটা অ্যালিল কি, দুইটা বড়টি, তাই তো। অর্থাৎ এটা কি কন্ডিশন, হোমোজাইগাস। অর্থাৎ যখন অ্যালিল দুটো কী হবে, সেম হবে, তখন আমরা কী বলবো না হোমোজাইগাস কন্ডিশন বলবো। আর বেটের জন্য কি, দুটো স্মল টি, এটাও কিন্তু হোমোজাইগাস, দুটাই কিন্তু সেম আছে, এখানে কোনো আলাদা আলাদা ওয়ার্ড লেটার নেই। দেখো এখানে দুইটাই ক্যাপিটাল, এখানে দুইটাই স্মল, কোনো একটা ক্যাপিটাল একটা স্মল এরকম কোনো বিন্যাস নেই। অর্থাৎ দুইটাই হলো হোমোজাইগাস কন্ডিশন। কি কন্ডিশন না হোমোজাইগাস কন্ডিশন। আচ্ছা, আর অ্যালিল কি, অ্যালিল হলো একই জিনের যে বিপরীত রূপ বা অল্টারনেটিভ ফর্ম, তাকে আমরা কি বলবো অ্যালিল বলবো। এখানে একই জিন কি বেটে, জিন হলো কাণ্ডের দৈর্ঘ্য, মানে বৈশিষ্ট্যটা হলো কাণ্ডের দৈর্ঘ্য। এবার তার জন্য দায়ীকে টি। এবার টিটা কী হতে পারে না ক্যাপিটাল হতে পারে, স্মল হতে পারে। যখন দুইটা ক্যাপিটাল টি সেম থাকবে তখন আমরা তাকে কী বলছি না লম্বা বলবি, যখন লম্বা বলছি। আর যখন দুইটা স্মল টি থাকে তখন আমরা তাকে কী বলছি না বেটে বলছি, তাই তো। আচ্ছা, তার যে বাহ্যিক প্রকাশ বলতে বাইরে থেকে দেখে আমরা কি মনে করবো, বাইরে থেকে দেখে যদি আমরা লম্বা মনে করি তখন আমরা তাকে কী বলবো যে ফেনোটিপিক্যালি লম্বা। আমি যদি এখানে তিন ধরনের ছবি আঁকলাম, তাই তো, আপাত দৃষ্টিতে বাইরে থেকে এই দুটোকে লম্বা বলে মনে হবে। কি বলে মনে হবে, লম্বা। একমাত্র এটাকেই আমরা বেটে বলবো, তাই না। অর্থাৎ বাহ্যিকভাবে যেটা প্রকাশ পায় তাকে আমরা কি বলবো না ফেনোটাইপ। অর্থাৎ এখানকার যদি আমি ফেনোটাইপ ভাবি তাহলে এই দুইটা হলো সেম ফেনোটাইপ, অর্থাৎ দুইটাই হলো লম্বা, একটা হলো আলাদা ফেনোটাইপ যেটা কি না বেটে। আর জেনোটাইপ কাকে বলে, জেনোটাইপ যখন আমরা তার আভ্যন্তরীণ জিনের অবস্থান দেখবো, মানে ভেতরে জিন কীভাবে অবস্থান করছে। অর্থাৎ যখন আমরা দেখবো এটা যদি লম্বা হয়, এর জন্য দায়ী থাকবে দুটা ক্যাপিটাল টি, এটা একদম পিওর লম্বা, এটা সংকর লম্বা, অর্থাৎ একদম লম্বাও না আবার বেটেও না, তার মিডিল একটা পজিশন, তখন আমরা তাকে কী বলবো না সংকর লম্বা বা হেটেরোজাইগাস কন্ডিশন। অর্থাৎ এর জেনোটিপিক্যালি এটা সংকর লম্বা, ফেনোটিপিক্যালি লম্বা কিন্তু জেনোটিপিক্যালি সংকর লম্বা। আর এটা কি, এটা হলো স্মল টি বা বেটে। তাহলে আশা করছি জেনোটাইপ, ফেনোটাইপ, হোমোজাইগাস, হেটেরোজাইগাস, অ্যালিল, এইটুকু জিনিস আমরা জানতে পেরেছি, তাই তো। তো এবার শুরু করছি তাহলে এক সংকর জনন। তো মেন্ডেল এক সংকর জননের জন্য কী বেছে নিয়েছিলেন না গাছের দৈর্ঘ্য, একটা ক্যারেক্টার নিয়েছেন। আমরা একটু আগেই জানলাম যে এক সংকর জনন বা মনোহাইব্রিড ক্রস কাকে বলবো, যখন কোনো জীবের একটা ক্যারেক্টার নিয়ে যে ক্রসটা করা হবে তাকে আমরা কি বলবো না মনোহাইব্রিড ক্রস বা এক সংকর জনন। মেন্ডেল মটর গাছের সময় কি করলেন, একটা ক্যারেক্টার নিলেন, সেই ক্যারেক্টারটা কি ছিল কাণ্ডের দৈর্ঘ্য কেমন ছিল, লম্বা অথবা বেটে। দুইটা বিপরীত গাছ চুজ করলেন, দুইটা বিপরীত গাছ নিলেন, একটা গাছ নিলেন একদম পিওর লম্বা গাছ, আরেকটা গাছ নিলেন একদম পিওর বেটে গাছ, ঠিক আছে। আমরা এখানে বুঝতেই পারছি একটা গাছ তিনি কী নিলেন লম্বা নিলেন, একটা গাছ কী নিলেন বেটে নিলেন। আর আমরা জানি লম্বাটাকে কী দিয়ে আমরা ডিনোট করবো, লম্বাটাকে ডিনোট করবো আমরা বড়টি দিয়ে, তাই তো। আর বেটেটাকে ডিনোট করবো আমরা ছোটটি দিয়ে। ক্লিয়ার? এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো সবাই। এবার কি করবেন তিনি, এই দুইটা গাছের মধ্যে সংকরায়ন করবেন। কীভাবে সংকরায়ন করবেন, দুইটা গাছের মধ্যে মিলন করাবেন। কীভাবে মিলন করাবেন, মিলন করানোর রাস্তা হলো ইতর পরাগযোগ করা। কি না ইতর পরাগযোগ কাকে বলে না দুইটা বিপরীতধর্মী ফুলের মধ্যে, মানে দুইটা বিপরীত গাছের ফুলের মধ্যে, মানে সেম গাছও হতে পারে কিন্তু ফুলটা আলাদা হবে, সেম ফুল না, অন্য ফুলের মধ্যে যখন পরাগযোগ করবে তখন আমরা তাকে কী বলবো না ইতর পরাগযোগ বলবো, তাই তো। অর্থাৎ এইখানকার একটা ফুল ধরে নিলাম। আচ্ছা, আমরা কি জানি মোটরের ফুল কি হয়, উভয়লিঙ্গ হয়, তাই তো। মোটরের ফুল উভয়লিঙ্গ হয়। এই গাছে একটা ফুল আছে, আমরা জানি মোটরের ফুল উভয়লিঙ্গ হন। এবার
দুইটা সেম ক্যারেক্টার মানে দুইটা সেম সেক্সের মধ্যে নিশ্চয়ই সংকলন সম্ভব না, তার জন্য দুটো বিপরীত সেক্স লাগবে, অর্থাৎ একটাকে তিনি পুরুষ হিসেবে চুজ করবেন, একটাকে তিনি মহিলা হিসেবে চুজ করবেন। এবার এর জন্য কী করবেন, এর জন্য তিনি এই গাছটাকে ধরে নিলাম, এই গাছটাকে তিনি মহিলা হিসেবে চুজ করছেন, কী হিসাবে, মহিলা হিসেবে, অর্থাৎ মহিলার চিহ্ন হলো এটা, এটাকে মহিলার চিহ্ন হিসেবে ডোনেট করা হয়। আর এটাকে তিনি কী হিসেবে গ্রহণ করলেন, না পুরুষ হিসাবে। আচ্ছা, মহিলা হিসেবে যখন তিনি গ্রহণ করবেন তখন তাকে কী করতে হবে, তখন তাকে তার যে পুংদণ্ড যেটা পুংকেশরগুলো কী করতে হবে না, কেটে দিতে হবে। আর এই পুংকেশর কেটে বাদ দেওয়াটাকে বলবো আমরা ইমাস্কুলেশন। কি ইমাস্কুলেশন? তাহলে ইমাস্কুলেশন কি? ইমাস্কুলেশন হলো এমন একটা পদ্ধতি যেখানে পুরুষ উভয় লিঙ্গ মটরফুল থেকে পুরুষ অংশগুলো বা পুংলিঙ্গগুলো কী করবো, কেটে বাদ দিয়ে দেবো, তখন আমরা তাকে কী বলবো না ইমাস্কুলেশন। ইমাস্কুলেশন অনেকগুলো ধাপ আছে। সবার প্রথমে পুংদণ্ড ফুল চুজ করতে হয়, তারপরে সেটার পুংদণ্ডটা কেটে দিতে হবে, তারপরে সেটাকে ট্যাগ করতে হয়, ট্যাগিং করতে হয়, ব্যাগিং করতে হয়, অনেক প্রসেস আছে। তো সেদিকে আমি যাচ্ছি না, জাস্ট কী করবো আমরা ইমাস্কুলেশন করবো, অর্থাৎ সেই ফুলের পুরুষ অংশটাকে কেটে দেবো। আর এই ফুলে কী আছে, মহিলা অংশ, তাহলে ওই ফুলে কী বেঁচে থাকলো, মহিলা অংশ। আর এই ফুলের কী নিবো আমরা, এই ফুলে আছে পুরুষ অংশ। পুরুষ অংশে কী আছে না, প্রচুর পরিমাণে কী আছে, স্টিগমার মধ্যে কী থাকে না, পরা রেণু থাকে, তাই তো। এবার কী করা হবে, কী করবেন তিনি, এই গাছ দুটির মধ্যে সংকরায়ন করবেন। কীভাবে সংকরায়ন করবেন না, ইতর পরাগযোগ করবেন, অর্থাৎ এই গাছের পরাগ রেণু এই গাছের গর্ভমুণ্ডে স্থানান্তরিত করবেন। এই হলো আমাদের ইতর পরাগযোগ, তাই তো, ইতর পরাগযোগ। অর্থাৎ দুইটা বিপরীত বৈশিষ্ট্য গাছের মধ্যে বা জীবের মধ্যে কী করা হলো না, মিলন করানো হলো বা সংকরায়ন করানো হলো, হাইব্রিডাইজেশন করানো হলো, তাই তো। এই পর্যন্ত বোঝা গেছে সবার। তিনি কী করেছিলেন, একটা ক্যারেক্টারযুক্ত মানে একটা বিপরীত বৈশিষ্ট্যযুক্ত ক্যারেক্টার নিয়ে দুটো জীবের মধ্যে কী করলেন, ইতর পরাগযোগ ঘটিয়ে তাদের মিলন করালেন। এবার কী হবে, এই গাছের পরাগ রেণু এই গাছের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলো, এর ফলে কী হবে, এখানে নিষেক সংঘটিত হবে, তাই তো, এখানে নিষেক সংঘটিত হবে। অর্থাৎ এই পরাগ রেণুটা কী হবে, ধীরে ধীরে গিয়ে এইখানকার এগের সঙ্গে ফার্টিলাইজ করে 2n তৈরি করবে, তাই তো। এটা ছিল n, এটা ছিল, এখানে ছিল n, এবার এইটা আসার পর কী হয়ে গেল, 2n তৈরি হয়ে গেল। অর্থাৎ এবার কী হয়ে গেল, ফার্টিলাইজেশন কমপ্লিট হলো। এবার সেটা কী হবে, ধীরে ধীরে ফলে পরিণত হবে, সেটা পরবর্তী ক্ষেত্রে বীজে পরিণত হবে, মানে ফল ডিম্বাশয়টা ফলে পরিণত হবে আর ডিম্বকটা বীজে পরিণত হবে, আলটিমেটলি এরকম হবে, তাই তো। এটা যদি আমি ফল মনে করি, ফলের মধ্যে কী আছে না, বীজ আছে, তাই তো, ফলের মধ্যে আছে বীজ। অর্থাৎ একটা গাছের মধ্যে অসংখ্য ফল তৈরি হবে এবং সেখানে অসংখ্য বীজ তৈরি হবে। আর তিনি যদি ট্যাগিং করে রাখেন, মানে কোন ফুলটাকে দিয়ে তিনি ইমাস্কুলেশনটা করালেন, স্পেশালি কোনটা কী পরাগযোগ করালেন সেটাকে তিনি মার্ক করে রেখেছিলেন। সেই ফলটা পরিণত হওয়ার পর, সেই বীজটা পরিণত হওয়ার পর তিনি কী করলেন, সেই বীজগুলো আবার মাটিতে ফেলে নতুন গাছ তৈরি করলেন, নতুন চারা গাছ তৈরি হলেন। অর্থাৎ এই যে নতুন চারা গাছগুলো তৈরি হলো, সেটা কি এই গাছের সন্তান বলতে পারি, এই দুটো গাছের সন্তান বলতে পারি, বা এই দুটো গাছের অপত্য বলতে পারি, অপত্য জেনারেশন যাকে বলি, তাই না, অপত্য বললাম। অর্থাৎ এই গাছের মিলনের ফলে তৈরি হলো বীজ, সেই বীজগুলোকে মাটিতে রোপণ করার পর অসংখ্য গাছ তৈরি হলো। এইবার তিনি খেয়াল করলেন যে গাছগুলো কেমন হবে, অর্থাৎ F1 জেনারেশনে, মানে এর থেকে এসে যে বীজগুলো থেকে যে নতুন গাছগুলো গাড়লেন, অর্থাৎ বীজ থেকে কী হলো, অনেক রকমের দেখা গেলো, অনেক ভ্যারাইটি সাইজের গাছ তৈরি হলো, ঠিক আছে, ভ্যারাইটি সাইজের গাছ তৈরি হলো। এগুলো ধরে নিলাম সব মটর গাছের হাইট। তো তিনি দেখলেন যে সব মটর গাছগুলি বাইরে থেকে আপাত দৃষ্টিতে দেখে কী মনে হচ্ছে, লম্বা মনে হচ্ছে, আপাত দৃষ্টিতে বাইরে থেকে লম্বা মনে হচ্ছে। বেটের গাছ এখানে তিনি খুঁজে পেলেন না, যা ছিল লম্বা ছিল, তবে লম্বার মধ্যে ভেরিয়েশন ছিল, মানে কোনোটা খুব একটু বেশি লম্বা ছিল, কোনোটা একটু কম লম্বা ছিল, বা লম্বা ছিল, মানে খুব বেশি লম্বাও না, আবার খুব বেশি আবার বেটেও নয়, অর্থাৎ মিডিল একটা ক্যারেক্টার পেলেন। অর্থাৎ তার মধ্যে কী আসলো না, পিতার থেকে একটা ক্যারেক্টার আসলো, একটা অ্যালিল আসলো, মাতার থেকে একটা অ্যালিল আসলো। তাহলে F1 জেনারেশনে কেমন তৈরি হলো না, হেটারোজাইগাস একটা কন্ডিশন তৈরি হলো। অর্থাৎ সেখানে বাবা যেটা ছিল, বাবার কী ছিল, পিওর ক্যারেক্টার কোন ছিল, প্রকট ছিল, টি বড় টি, ক্যাপিটাল টি ছিল। এই দুটো ক্যাপিটাল টি থেকে একটা ক্যাপিটাল টি আসলো, এর দুইটা ক্যাপিটাল টি থেকে স্মল টি থেকে একটা স্মল টি আসলো। অর্থাৎ এই যখন মিওসিস সেল ডিভিশন হবে, আমরা জানি মিওসিস সেল ডিভিশন কোথায় হয়, অর্থাৎ এই যে পরাগরেণুটা তৈরি হচ্ছিল, এই যখন পরাগরেণু তৈরি হয়, এই পরাগরেণুর মধ্যে কী ছিল, 2n ছিল, তাই তো। আর এই 2n মানে কি, টি দুইটা ক্যাপিটাল টি। এবার এই 2nটা কী হবে, 2nটা সবার প্রথমে মিওসিস 1 হবে, তাই তো, সবার প্রথমে মিওসিস 1 হবে। মিওসিস 1-এ কী তৈরি করবে, মিওসিস 1-এ দুইটা n তৈরি করবে, তাই তো। তারপরে এরা আবার মিওসিস 2 আরও দুইটা n তৈরি করবে। অর্থাৎ এই দুইটা অ্যালিল তো কী হবে, সবগুলোতে সঞ্চারিত হবে। কীভাবে সঞ্চারিত হবে তাহলে, অর্থাৎ হয় এটা বা এটা, অর্থাৎ দুইটা তো সেম হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা n এর মধ্যেই ক্যাপিটাল টি ক্যারেক্টার সঞ্চারিত হবে। আর এখানে কি দেখবো আমরা, স্মল টি, অর্থাৎ যে এনগুলো তৈরি হবে প্রত্যেকটার মধ্যে আমরা কি দেখবো না, সেমভাবে স্মল টি আসবে, তাই তো। এবার ধরে নিলাম যে একটা এনের মধ্যে কি আছে না,
ক্যাপিটাল টি আছে, তাই তো? একটু মুছি। অর্থাৎ একটা এনের মধ্যে তিনি কি দেখলেন, একটা এন, এখানে কি আছে না একটা এন, এখানে কি আছে না ক্যাপিটাল টি আছে, এখানে কি এখানকার একটা এন হলো, একটা এনের মধ্যে কি আছে না স্মল টি আছে, তাই তো? এখানে ক্যাপিটাল টি, এখানে স্মল টি। ফার্টিলাইজেশন হলো মানে কি এই এনের সাথে এই এনের কি হলো, যুক্ত হলো, এই এনের সাথে এই এনের যুক্ত হলো, তাই তো? তাকে তো আমরা ফার্টিলাইজেশন বলবো। অর্থাৎ কি হলো, 2n তৈরি হলো, 2n হলো মানে কি এই এন জয়েন্ট হলো, মিক্সড হলো। এবার এই এন যখন মিক্সড হলো, এর মধ্যে কি ক্যারেক্টার আছে না এই এনের আছে বড়টি আর এই এনের আছে ছোটটি, তাহলে আলটিমেটলি ক্যারেক্টারটা কি হবে, আলটিমেটলি ক্যারেক্টারটা হবে একটা বড়টি একটা ছোটটি। বোঝা গেল কীভাবে বড়টি আর ছোটটি আসলো? এই হলো F1 জেনারেশন। এইভাবে সংকরায়ন হলো, বীজ তৈরি হলো, বীজ থেকে অসংখ্য চারাগাছ তৈরি হলো। সেই চারাগাছগুলোর দেখতে কেমন হবে না একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, অর্থাৎ সংকর লম্বা হবে, খুব লম্বা হবে না আবার খুব বেটে হবে না, মিডিল একটা সিচুয়েশন হবে। এটাকে আমরা কি বলবো না সংকর লম্বা। আর এই জেনারেশনটাকে আমরা কি বলবো না F1 জেনারেশন। কি F1 জেনারেশন। আর এগুলোকে কি বলবো না প্যারেন্টাল জেনারেশন, তাই তো? প্যারেন্টাল জেনারেশন। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। এবার আমি নেক্সট ধাপে যাচ্ছি, বুঝে দিচ্ছি কোন তৈরি হলো, কেমন ক্যারেক্টার তৈরি হলো না ক্যাপিটাল টি আর স্মল টি, তাই তো? এটা হলো F1। এবার মেন্ডেল কি করলো, আচ্ছা এখানে তো একটা তৈরি হয়নি, অসংখ্য তৈরি হচ্ছে, তাই তো? অসংখ্য সেম জিনিস তৈরি হচ্ছে, অসংখ্য। এবার মেন্ডেল কি করলে, মেন্ডেল এই যে T1 বড় টি আর ছোটো টি, এই দুটো ক্যারেক্টার যুক্ত যে গাছগুলো তৈরি হলো, সেগুলো থেকে দুইটা গাছ চুজ করলেন। সেই দুইটা গাছের মধ্যে আবার সেম তিনি ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগ ঘটালেন, তাই তো? অর্থাৎ হাইট কেমন ছিল গাছগুলোর না সেম হাইট, দুইটাই কী হবে সেম হাইট হবে, তাই তো? এখানে তাই। এবার এই গাছের মধ্যে মেন্ডেল কি করলেন, আবার সেমভাবে ইতর পরাগযোগ ঘটালেন। অর্থাৎ এই গাছের ফুল কি এই গাছের ফুল সাথে এই গাছের ফুলের ইতর পরাগযোগ ঘটালেন। আবার সেমভাবে তিনি ধরে নিলাম এটাকে পুরুষ ফুল হিসেবে গ্রহণ করলেন, এটাকে মহিলা ফুল হিসেবে গ্রহণ করলেন। তবে মহিলা ফুল থেকে সে পুরুষ অংশটাকে কেটে বাদ দিয়ে দেবেন, আবার সেই ইমাসকুলেশন প্রসেস করবে। এরপরে কি হবে না এর অ্যান্থারে যেটা কি আছে মানে স্টিগমাতে কি আছে না পরাগরেণু আছে। সেই পরাগরেণু কোথায় গিয়ে পড়বে না এই ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়বে, তাই তো? এই ফুলের গর্ভমুণ্ডে আপতিত হওয়ার পরে আবার কি তৈরি হবে, আবার ফার্টিলাইজেশন হবে, ফার্টিলাইজেশন হওয়ার পর আবার 2n হবে, তাই তো? অর্থাৎ এইখানকার n কি হবে, এইখানে n আছে মানে কি আর এইখানে n আছে মানে কি, এটা আমরা এবার একটু জানি, ঠিক আছে? আচ্ছা এইখানকার সেমভাবে মিওসিস সেল ডিভিশন হবে, তাই তো? মিওসিস সেল ডিভিশন হবে। অর্থাৎ এখানকার যে 2n সেটা কী হবে না n প্লাস n এ ভাগ হয়ে যাবে, তাই তো? n প্লাস n এ ভাগ হয়ে যাবে। আর n প্লাস n এ ভাগ হবে মানে কি, একটা হতে পারে ক্যাপিটাল, একটা হতে পারে স্মল, তাই তো? যেহেতু এখানে দুইটা বিপরীত ক্যারেক্টার আছে। সেমভাবে এইখানেও কী হতে পারে, এইখানেও n প্লাস n, আমি মিশিয়ে দিয়ে একটু ভালো করে করছি ব্যাপারটা। কী আছে 2n সবার প্রথমে আছে, 2nটা কী হবে মিওসিস সেল ডিভিশন হবে, মিওসিস সেল ডিভিশনে n ভাগ হয়ে যাবে, তাই তো? অ্যাকচুয়ালি এখানে 4টা হয় n 4টা n হবে। এইখানে কি আছে, এইখানে স্ত্রী ফুল আছে, স্ত্রী ফুলেও তো সেমভাবে মিওসিস হবে, তাই তো? এখানেও n হবে, তাই তো? এবার এইখানে কি আছে, এইখানে 2n মানে কি, 2n মানে একটা বড়টি একটা ছোটটি। এইখানেও 2n মানে কি, এইখানেও 2n মানে একটা বড়টি একটা ছোটটি, তাই তো? এবার এদের মধ্যে ক্রস পলিনেশনটা হচ্ছে, ইতর পরাগযোগটা হচ্ছে। অর্থাৎ এই n এর সঙ্গে কী হবে, এই n এর কোনো একটা মিল হবে, অথবা এই n এর সাথে এই n এর মিল হতে পারে, বা এই n এর সাথে এই n এর মিল হতে পারে, বা এই n এর সাথে এই n এর মিল হতে পারে। যেইভাবেই হোক আলটিমেটলি কী তৈরি করবে না 2n তৈরি করবে। এবার ক্যারেক্টারটা কেমন হবে, বৈশিষ্ট্যটা কেমন হবে মিলিত হওয়ার পর, সেটা আমরা এবার জানবো। আমি দুইটা করছি, ঠিক আছে? আমি দুইটা নিয়ে করছি, n ওকে। আচ্ছা এইখানে বড়টি আছে একটা ছোটটি আছে, অর্থাৎ n এর মধ্যে বড়টি যাওয়ারও চান্স থাকতে পারে 50%, ছোটটি যাওয়ারও চান্স থাকতে পারে 50%। এইখানেও সেম, বড়টি যাওয়ার চান্স থাকতে পারে 50%, ছোটটি যাওয়ার চান্স থাকতে পারে 50%। এবার কি হবে, ফার্টিলাইজেশন হবে মানে কি এই n এর সঙ্গে এই n এর মিক্সচার হবে, মিলন হবে, তাই তো? অর্থাৎ কী প্রবাবিলিটি হতে পারে না এই n এর সাথে এই n এর ম্যাচ হতে পারে, অথবা এই n এর সাথে এই n এর ম্যাচ হতে পারে, অথবা এই n এর সাথে এই n এর ম্যাচ হতে পারে, অথবা এই n এর সাথে এই n এর ম্যাচ হতে পারে, তাই তো? এই 4টা প্রবাবিলিটি। অর্থাৎ রেজাল্ট কী হতে পারে, এটার সাথে কী হতে পারে, অর্থাৎ বড়টি, তাই তো? এটার সাথে কী হতে পারে,
বড়টি বড়টি, আর এটা এটার সাথে বড়টি ছোটোটি। সেমভাবে এটা এটার সাথে কী হতে পারে না বড়টি ছোটোটি, এটা এটার সাথে কী হতে পারে না বড়টি ছোটোটি বড়টি ছোটোটি ছোটোটি। অর্থাৎ এই 4 রকম আমরা ক্যারেক্টার দেখতে পারবো। কী কী ক্যারেক্টার দেখতে পেলাম? বড়টি বড়টি অর্থাৎ এইখানে কোনো হেটারোজাইগাস কন্ডিশন না, কি সম্পূর্ণ হোমোজাইগাস কন্ডিশন, এবং সেটা হলো একদম লম্বা, যেটা এর মধ্যে কোনো বেটে নেই, তাই দুটাই কী আছে না ক্যাপিটাল আছে। এখানে আবার কী দেখবো না দুইটাই হোমোজাইগাস, কিন্তু এখানে আবার দুইটাই স্মল স্মল, তাই তো। আর এই বাকি দুইটাতে আমরা কী দেখবো হেটারোজাইগাস অর্থাৎ মিডিল ক্যারেক্টার। আমরা যেটা F1 জেনারেশনে পেয়েছিলাম, তাই না? F1 জেনারেশনে আমরা এই দুটো পেয়েছিলাম, এই যে সেম এটা F1-এ আমরা এটা পেয়েছিলাম, আমরা F2-তেও এটা পাচ্ছি। আর কি পাচ্ছি না একদম মায়ের ক্যারেক্টারটাও পাচ্ছি, অর্থাৎ পিতার যে ক্যারেক্টার, এটা কার ক্যারেক্টার ছিল? পিতার ক্যারেক্টার ছিল। এটা কার ক্যারেক্টার ছিল? এটা কার ক্যারেক্টার ছিল না মাতার ক্যারেক্টার ছিল, তাই তো। এইটুকু বোঝা গেছে। এই জিনিসটাই আমি এবার চেকার বোর্ডের সাহায্য করে দেখাচ্ছি। অর্থাৎ কি হলো বড়টি ছোটোটি ক্রস বড়টি ছোটোটি, কি হলো কি তৈরি হলো? তৈরি হলো বড়টি ছোটোটি বড়টি ছোটোটি, তাই তো। আমি যদি চেকার বোর্ড করি, বড়টি ছোটোটি বড়টি ছোটোটি তৈরি কী হচ্ছে? বড়টি 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 ছোটোটি বড়টি ছোটোটি ছোটোটি ছোটোটি। এই হলো চেকার বোর্ড বা পানির স্কোয়ার, ঠিক আছে। এটা হলো পুরুষ, এটা হলো মহিলা। এই হলো আমাদের এক সংকর জনন। আচ্ছা, এটা কি জেনারেশন হবে? এটা জেনারেশন হবে F2। কি জেনারেশন না F2। ওকে, আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো, তাই তো। এবার আমরা একটু অনুপাত দেখি। কার অনুপাত না জিনোটাইপ ও ফেনোটাইপের অনুপাত, অর্থাৎ এক সংকর জননের জিনোটাইপ অনুপাত কত আর ফেনোটাইপ অনুপাত কত। আমরা জিনোটাইপ কি বলেছিলাম, ফেনোটাইপ কি বলেছিলাম না বাহ্যিক প্রকাশকে আমরা কি বলবো ফেনোটাইপ, আর আভ্যন্তরীণ প্রকাশকে জিনের বাহ্যিক প্রকাশকে ফেনোটাইপ, জিনের আভ্যন্তরীণ প্রকাশকে জিনোটাইপ, তাই না। এবার আমরা নিজেরাই দেখি। আচ্ছা, এটা কেমন হচ্ছে? আমরা একে বাইরে থেকে দেখে কি মনে করবো? লম্বা, তাই তো। একে বাইরে থেকে দেখে কি মনে করবো? লম্বা। একে বাইরে থেকে আমরা দেখে কি মনে করবো? লম্বা। আর একে বাইরে থেকে দেখে কি মনে করবো না বেটে। অর্থাৎ ফেনোটাইপ অনুপাত কত হচ্ছে? 3:1, তাই তো। টোটাল কয়টা ছিল? চারটা। চারটা যদি 100% হয় তাহলে লম্বা কত পার্সেন্ট হচ্ছে না 75%, আর বেটে কত পার্সেন্ট হচ্ছে না 1%। এটা হলো কি? এটা হলো ফেনোটাইপ অনুপাত। এটা হলো ফেনোটাইপ অনুপাত। এবার আমরা জানবো জেনোটাইপ অনুপাত। কি জানবো? জেনোটাইপ অনুপাত। জেনোটাইপ মানে আভ্যন্তরীণ প্রকাশ, ঠিক আছে। যেটা লিখে লিখে করলে ভালো হতো, তাই না? এটা লিখে লিখে করছি। ওকে, প্রথমে ফেনোটাইপ। ফেনোটাইপে আমরা কী কী দেখবো? আমরা দেখবো লম্বা আর বেটে। লম্বা ইস টু বেটে, কারণ আমরা বেটে আর লম্বা নিয়েই কাজটা করেছিলাম, তাই তো। কত লম্বা কত হচ্ছে? এখানে এটা লম্বা হচ্ছে ফেনোটাইপ মানে বাহ্যিক প্রকাশ, এখানে লম্বা হচ্ছে, এটাও লম্বা হচ্ছে, অর্থাৎ 3টা লম্বা আর একটা বেটে, অর্থাৎ 75% ইস টু 25%, তাই তো। এবার আমরা দেখবো জেনোটাইপ অনুপাত। জেনোটাইপ সেমভাবে লম্বা ইস টু বেটে। আচ্ছা, জেনোটিপিক্যালি কিন্তু এখানে কিন্তু আমরা আভ্যন্তরীণ প্রকাশ দেখবো, অর্থাৎ এখানে যেমন আমরা এই ক্যাপিটাল টি আর স্মল টিকে আমরা লম্বার মধ্যে কাউন্ট করলাম, সেটা বাহ্যিকভাবে লম্বা মনে হলো, আভ্যন্তরীণভাবে কিন্তু সেটা লম্বা না। আভ্যন্তরীণভাবে সেটা হলো সংকর লম্বা, অর্থাৎ না লম্বা না বেটে, তার মিডিয়াম একটা অবস্থা। তাহলে এখানে জেনোটাইপ প্রকাশের ক্ষেত্রে সেটা 3টা ভাগ হয়ে যাবে। কী কী হবে না লম্বা ইস টু সংকর লম্বা ইস টু বেটে, তাই তো। লম্বা কত হচ্ছে? লম্বা পিওর লম্বা, যেটা পিওর লম্বা দাঁড়াচ্ছে 1। সংকর লম্বা কত দাঁড়াচ্ছে? সংকর লম্বা হচ্ছে এটা আর এটা, তাই তো, অর্থাৎ 2। আর বেটে কোনটা দাঁড়াচ্ছে? এটা, অর্থাৎ 1। অর্থাৎ জেনোটাইপ অনুপাত দাঁড়ালো কি 1:2:1। ফেনোটাইপ অনুপাত কত? 3:1। জেনোটাইপ অনুপাত কত? 1:1। ফেনোটাইপে থাকছে লম্বা আর বেটে, জেনোটাইপে থাকছে লম্বা সংকর লম্বা আর বেটে। এই হলো আমাদের এক সংকর জননের পরীক্ষা, তাই তো। এক সংকর জনন কাকে বলে? এক সংকর জননে কী কী ক্যারেক্টার নিয়ে করা হলো?
এফ পি কাকে পি জেনারেশন কি, F1 কি, F2 কি, F1 কেমন হলো, F2 কেমন হলো, F2 এর চেকার বোর্ড দেখলাম, F2 এর জেনোটাইপ রেশিও দেখলাম, F2 এর ফেনোটাইপ রেশিও দেখলাম, তাই তো। এবার আমরা জানবো এই এক সংকর জনন থেকে মেন্ডেল কী সিদ্ধান্ত এসে উপনীত হয়েছিল, অর্থাৎ এক সংকর জনন যে মেন্ডেল করলো, করার কারণটা কী ছিল, কেন করে কী হবে, মেন্ডেল করে কী সিদ্ধান্ত পেয়েছিল বা তিনি কী বলেছিল, সেটা আমরা এবার জানবো। সো এক সংকর জননের ফলে মেন্ডেল কী দেখলো না, F1 জেনারেশনে কী হচ্ছে, F1 জেনারেশনে সবসময় সংকর বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, তাই তো। সবসময় F1-এ কী হচ্ছে না, সংকর বৈশিষ্ট্য। সংকর বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, কিন্তু সংকরটা কিন্তু জেনোটিপিক্যালি, তাই তো। জেনোটিপিক্যালি সংকর কি, জেনোটিপিক্যালি সেটা সংকর, কিন্তু আদতে সেটা আমরা ফেনোটিপিক্যালি কী বলবো, ফেনোটিপিক্যালি বলবো আমরা সেটাকে লম্বা, ফেনোটিপিক্যালি আমরা কী বলবো, লম্বা বলবো, তাই না। অর্থাৎ F1 জেনারেশনে সবসময় ফেনোটিপিক্যালি লম্বা বৈশিষ্ট্যটাই প্রকাশ পাচ্ছে। আর মেন্ডেল এখান থেকে ল অফ ডমিনেন্ট দিয়েছিলেন, অর্থাৎ প্রকটতার সূত্র। মেন্ডেল কী বললেন যে F1 জেনারেশনে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় সেটাকে আমরা কী বলবো না, ডমিনেন্ট বৈশিষ্ট্য বলবো বা প্রকট বৈশিষ্ট্য বলবো। মানে এখানে লম্বা ছিল, জেনোটাইপটা কী ছিল, টি, তাই তো। জিনোটাইপটা টি হলো, সেটাকে আমরা লম্বা বলছি। অর্থাৎ প্রথমে যেটা থাকছে, প্রথমে কী অবস্থান করছে, ক্যাপিটাল টি অবস্থান করছে, তাই না। অর্থাৎ ক্যাপিটাল টি করছে, এই ক্যাপিটাল টিটা স্মল টিটা কী করে দিচ্ছে, দামিয়ে দিচ্ছে বা রিসেসিভ করে দিচ্ছে। অর্থাৎ এই স্মল টি মানে বেটের যে বৈশিষ্ট্য, সেই বেটের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে। অর্থাৎ লম্বা বৈশিষ্ট্যটা সে প্রকাশ করছে কিন্তু বেটের বৈশিষ্ট্যকে প্রকাশে বাধা দিচ্ছে। এটাকে আমরা কী বলবো না, ল অফ ডমিনেন্ট বা প্রকটতার সূত্র। F1 জেনারেশন থেকেই সেটা পাওয়া যায়। অর্থাৎ মেন্ডেলের মতে F1 জেনারেশনে যেটা যে বৈশিষ্ট্য প্রকাশ পায় সেটাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য বা ডমিনেন্ট ক্যারেক্টার। প্রকটতার সূত্র ছাড়াও এই ক্রস থেকে মেন্ডেল আরেকটা সিদ্ধান্তে উপনীত হয়েছিল, সেটা হলো পৃথকীভবনের সূত্র। কি পৃথকীভবনের সূত্র বা ল অফ সেগ্রিগেশন। ল অফ সেগ্রিগেশন বা পৃথকীভবনের সূত্র। তো কী এই পৃথকীভবনের সূত্র, এবার মেন্ডেল দেখলেন F1 জেনারেশনে যেটা প্রকাশ পাচ্ছে সেখানে সবসময় প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। যদিও প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, কিন্তু তার সাথে সাথে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য অবস্থান করছে, সেটা সম্পূর্ণভাবে প্রকট আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য একসঙ্গে একদম ম্যাচ হয়ে যাচ্ছে না। মানে চিনিতে জলে যেমন ভুলে যায়, সেরকম দুটো বিপরীত অ্যালিল, মানে এখানে টি ও টি এর মধ্যে টি প্রকাশ পাচ্ছে ঠিকই, আর মানে বড়টি প্রকাশ পাচ্ছে, ছোটোটি প্রকাশ পাচ্ছে না ঠিকই, কিন্তু তারা দুজনে এক মানে পৃথকীভবনের সূত্র কি না, মেন্ডেল দেখলেন F1 জেনারেশনে কী হচ্ছে, F1 জেনারেশনে বিপরীত ক্যারেক্টার দুটো কী হচ্ছে, বিপরীত অ্যালিল দুটি একসাথে অবস্থান করছে, তাই তো। একসাথে অবস্থান করছে, কিন্তু একসাথে অবস্থান করলেও তারা কখনো একসাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে না। জলে আর চিনিতে যেমন একসাথে গুলে একাকার হয়ে গিয়ে সেটাকে পরে ভাগ করা যায় না, এখানে কিন্তু সেরকম হচ্ছে না। এখানে একসাথে অবস্থান করলেও তারা পৃথকভাবে অবস্থান করছে, দুজনই মিলেমিশে একাকার জবা খিচুড়ি হচ্ছে না। টি ও টি আলাদা আলাদাই থাকছে, মানে একসাথে অবস্থান করলেও তারা একদম মিক্স হয়ে যাচ্ছে না, আলাদা আলাদা থাকছে। এই আলাদা আলাদা থাকার ফলেই পরবর্তী ক্ষেত্রে মানে F2 জেনারেশনে আমরা কী দেখবো, F2 জেনারেশনে প্রত্যেককে আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তাই তো। প্রত্যেককে আলাদা আলাদা হয়ে যাচ্ছে। যদি একসাথে মিশে যেত, যদি বড়টি আর ছোটোটি একসাথে মিশে যেত F1-এ, তবে F2-তে তারা কখনোই আলাদা হতে পারতো না। F2-তে তারা কখনোই আলাদা হতে পারতো না। অর্থাৎ তারা একসাথে থাকলেও তেল আর জলের মতো আছে, মানে একদম মিক্সড হয়ে যাচ্ছে না। পরবর্তী ক্ষেত্রে F2-তে যখন তারা গ্যামেট তৈরি করে, অর্থাৎ যেটা F1 ক্রস F1 যখন করা হয়, F1 ক্রস F1 যখন করা হচ্ছে, তখন যে গ্যামেট তৈরি হচ্ছে, মানে তখনকার যে টুয়েন ভেঙে এন হচ্ছে, তখন তারা কী হচ্ছে না, দুজনই আলাদা, দুইটা অ্যালিল কী হয়ে যাচ্ছে, পৃথক হয়ে যাচ্ছে, পৃথক হয়ে অবস্থান করছে, মানে পৃথক হয়ে আলাদা অ্যালিলের সাথে জোট বাড়ছে। যদি F1-এ মিক্সড হয়ে যেত তবে তারা পৃথক হতে পারতো না। এটাই হলো পৃথকীভবনের সূত্র বা ল অফ সেগ্রিগেশন। সো এই হলো আমাদের এক সংকর জনন, তার পরীক্ষা, এবং সেই পরীক্ষা থেকে মেন্ডেল কী সিদ্ধান্তে উপনীত হয়েছিল তার সম্পূর্ণ ক্লাস। তো আজকের মতো এই পর্যন্তই। বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে অন্য একটা ক্লাসে।